খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে হতাহতের প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় চলছে ৭২ ঘণ্টার অবরোধ। অব্যাহত রয়েছে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা। জনপদ জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্কিত হয়ে অনেকেই ছেড়েছেন ঘরবাড়ি। চারপাশে থমথমে পরিবেশ, সড়কে নেই গণপরিবহন, বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানও। এ যেন ভুতুড়ে নগরী। বুধবারের সহিংসতার পর পুরো খাগড়াছড়ি জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। খুব একটা প্রয়োজন না হলে রাস্তায় বের হচ্ছেন না কেউই। অনেকে আবার নিজ ঘরবাড়ি ছেড়ে দলবদ্ধভাবে নিরাপদ দূরত্বে পাহাড় ও জঙ্গলে আশ্রয় নিয়েছেন। যদিও প্রশাসন বলছে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আমরা এখন আতঙ্কে আছি। এখন আমাদের পাহাড়ে থমথমের অবস্থা আছে। বাঙালিরা এসে আমাদেরকে ভাঙচুর করতেছে, মন্দির ভাঙতেছে, সবকিছু করতেছে। আমরা এটা বিচার চাই। এখানে লোকজন নাই, কেউ নাই এখানে, সবাই যার যার মতো বাইরে আর কি। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আহত ৫ জন। রাঙ্গামাটিতেও একই অবস্থা। এখনো কাটেনি জনমনে আতঙ্ক। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব। গাড়ি নাই, তাই হাইটে যেতেছি। যাইতে চিটাং যাব, গাড়ি নাই, অনেক কষ্টের মধ্যে আছি। তবে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা অবরোধের প্রভাব পড়েনি বান্দরবানে। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। এদিকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন রাঙামাটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও রাজনীতিকদের সঙ্গে বৈঠক করেন তারা। দুপুরে রাঙামাটি সেনা ক্যাম্পের প্রান্তিক হলে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় সংগঠনের নেতারা। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে রাঙামাটি রিজিয়নের সামনে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ১.৫ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলো। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে যে মতবিনিময় সভা শুরু হয়েছিল ঠিক 12:30 তা কিন্তু এখনো শেষ হয়নি এবং আমরা দেখছি বাইরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, কারণ মতবিনিময় সভা শেষে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ব্রিফ করবেন, তিনি জানাবেন। এবং ঠিক আমরা দেখেছি 12টায় কিন্তু হেলিকপ্টারে করে ঢাকা থেকে কিন্তু এই রাঙামাটিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারি অন্যান্য কর্মকর্তারা। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি ঠিক 12:30টায় রাঙামাটি সেনা সদরের যে প্রান্তিক হল আছে সেখানে 12:30টায় কিন্তু উপস্থিত হন। এবং 12:30টায় কিন্তু এখানে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা যেমন এখানে এসেছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা যেমন এখানে আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন সবাই কিন্তু এখানে আছেন। এবং সবার সম্মিলিতভাবে ঠিক 12:30টায় মতবিনিময় সভাটি শুরু হয় এবং সেটি কিন্তু এখনও শেষ হয়নি। এবং আমরা 12:30টায় আরও দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, ঢাকা থেকে যারা এসেছেন এবং চট্টগ্রাম থেকে যারা এসেছেন সবাই কিন্তু এখানে একসাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে মতবিনিময় সভা শেষে সার্বিক পরিস্থিতির উন্নয়নে কী ধরনের সিদ্ধান্ত আসে সেই বিষয়টি হয়তো আমরা জানবো। তবে আমরা রাঙামাটিতে এখানে আসার পর যেটি দেখেছি ১৪৪ ধারা এখনও বলবৎ আছে এবং সাধারণ মানুষজন যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এবং তারা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি অনেকেই ঘরের বাইরে বের হতেও কিন্তু ভয় পাচ্ছেন। জরুরি যে কাজ রয়েছে সেই কাজ ছাড়া কিন্তু অনেকেই কিন্তু ঘরের বাইরে কিন্তু তেমন একটা বের হয়নি। অন্যদিকে গাড়ি চলাচলের কথা যদি বলি, একদিকে তো ১৪৪ ধারা চলছে, অন্যদিকে গাড়িও কিন্তু তেমন একটা চলছে না। বিশেষ করে যাদের জরুরি প্রয়োজন আছে তারা কিন্তু তাদের যে বাইক রয়েছে সেই বাইকে করে কিন্তু তারা যাতায়াত করছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখেছি। তবে সবার নজর হচ্ছে আজকের যে মতবিনিময় সভা হচ্ছে, যে মতবিনিময় সভায় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যেমন উপস্থিত হয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। মূলত এই মতবিনিময় সভা শেষে একটি সিদ্ধান্ত আসবে সেই প্রত্যাশায় কিন্তু সবাই রয়েছে এবং যে ধরনের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে অবস্থারও পরিত্রাণ হবে এমনটাই প্রত্যাশা কিন্তু রয়েছে সবার। এবং এখানে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে যাবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙামাটি থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে।
এদিকে পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, অল্প যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা একথা বলেন। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, দেশ অশান্ত করার অপচেষ্টা চলছে, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে আছেন, পুনর্বাসন কার্যক্রমও চলমান, সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের। এছাড়া সংস্কারের জন্য নানা প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে সংলাপের আয়োজন করে সিজিএস। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন অংশীজনরা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা। গত সরকারের আমলে নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ। যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল, আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। সরকারের সময়কাল কেমন হবে, সংস্কারের পরিধি কতটুকু হবে, সেসব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন অংশীজনরা। ছাত্ররা যে অগ্রণী ভূমিকাটা রাখলেন, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করলেন, সেটা আমরা মনে করি যে একটা কনটেক্সটের মধ্যে এই সম্ভাবনাটাকে আমাদের বাস্তব রূপায়নের চেষ্টা করতে হবে। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের জন্য নানা প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সত্যিকার অর্থে একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে চাই। একটা আদর্শ রাষ্ট্র পাওয়া 1.5 বছর, 1 বছর, 2 বছর, 6 মাসের ব্যাপার না, কিন্তু যাত্রাটা আমাদের জন্য দৃঢ়ভাবে শুরু হয়। ফ্যাসিবাদের দোসররা সবখানে আছে, সবখান থেকে পাল্টা আক্রমণ হবে। আমরা যেন একসাথে পথ চলার যে প্রক্রিয়াটা, সেটাকে সুদৃঢ় করতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল পেতে দেশের সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশে গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ মুক্ত করার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। বিচার বিভাগে বদল আনার পর সারা দেশের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতির এই অভিভাষণ অনুষ্ঠান। ডক্টর আসিফ নজরুল মহোদয়। নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থার রোডম্যাপ তুলে ধরার এই আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে দেয়া বক্তব্যে বিচার বিভাগ সংস্কারের নানা দাবি তুলে ধরেন নিম্ন আদালতের বিচারকরা। স্বাধীন বিচার বিভাগই পারে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে এবং বিচার প্রার্থী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে।
কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের সতর্ক থাকতে বলেন আইন উপদেষ্টা। বলেন, গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় সরকার। আর ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের বিষয়ে সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা ভারতে বসে দেশের ভেতর অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা। ফিরিয়ে এনে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মুখোমুখি বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাশের দেশে বসে বিভিন্ন কথা বলে দেশে অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা। একজন রাজনীতিবিদ হিসেবে পালিয়ে না থেকে তার উচিত হবে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন তা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করে ফখরুল বলেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে জাতীয় রাজনীতিও সুস্থ হবে না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলার আহ্বান জানান তিনি। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কি হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যেসব বিষয়ের সমাধান সংসদ সংশ্লিষ্ট সেগুলো জনভোটে সরকার নির্বাচিত হওয়ার পর সংসদের হাতে ছেড়ে দিতে হবে। সরকারকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব, তবে যে বিষয়গুলো সংসদে সমাধান হওয়ার দরকার সেই বিষয়গুলো জনপ্রতিনিধির হাতে ছেড়ে দেওয়া উচিত। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত ইসলামী কারো উপর প্রতিশোধ নেবে না। প্রতিশোধ নেওয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারোর উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। জুলাই বিপ্লবে হতাহতদের স্বাধীনতা যোদ্ধা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের কথা শোনা রাষ্ট্রের দায়িত্ব। রাজধানীর পল্টনে জুলাইয়ে বিপ্লবে গুলিবিদ্ধ ও হতাহতদের স্মৃতিচারণের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদের কথা বলার স্বাধীনতা যারা নিয়ে এসে দিয়েছেন তাদের কথা এখন শোনা এবং জাতির কাছে তাদের কথা পৌঁছে দেওয়াটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা যাদের জন্য কথা বলার সুযোগ পেয়েছি আমরা আজকে তাদের কথা শুনবো। আসরে নামাজ শেষ করে বের হয়ে ইতে অংশগ্রহণ করছি আন্দোলনে। তারপরে হঠাৎ করে গুলি আসছে পেটের ভিতরে, এক জায়গা দিয়ে ঢুকছে আর এক দিকে দিয়ে বের হয়ে গেছে। আমি তো দৌড় দিতেছি, দৌড় দেওয়ার সময় আমার হাতে গুলি লাগছে 9টা, তো 4টা উঠেছি, 6টা এখনো আছে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এগুলোতে সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। উপদেষ্টা জানান, অধিবেশনে যোগ দিতে চার্টার্ড নয় বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবেন ডক্টর ইউনূস। দ্বিপাক্ষিক বিষয়
আমাদের প্রচুর আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে। এটা ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই। জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই সেখানে, কারণ সেখানে তো আর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না। এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত 4 দেশীয় জোট কোয়াডের 4র্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ডেলাওয়ারে জোটের 4 সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্র সরকার প্রধানেরা এতে যোগ দিবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক ও কোয়াডে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই শীর্ষ সম্মেলনের দিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত ঢাকার। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইংরেজি কোয়াড্রিল্যাটারাল, যার অর্থ চতুর্পক্ষীয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন, অর্থনীতি ও নিরাপত্তায় 4 দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট বা স্ট্র্যাটেজিক গ্রুপ কোয়াড নামেই পরিচিত। এই জোটের 4র্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে। এই উপলক্ষে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কোয়াড সম্মেলন সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোয়াডে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, বাইডেনের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। সামিটের এজেন্ডা যে প্রকাশ করা হয়েছে, যে 10 দফা এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি, আমরা তাতে বাংলাদেশ প্রসঙ্গ নেই, কেমন? কিন্তু যেহেতু ভারত এই কোয়াডের একজন, ভারতের নিজস্ব আগ্রহ আছে বাংলাদেশ প্রশ্নে, যুক্তি ছিল যে ভারত মনে করে যে আমাদের যে কৌশলগত স্বার্থ তা বর্তমান মানে হাসিনা সরকার অনেক বেশি এফেক্টিভলি সার্ভ করে। এখন হাসিনা নেই এবং তার ফলে দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশ সরকার মনে করছে যে হাসিনা ভারতে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে প্রোটেক্ট করছে কে? ভারত। ফলে অবভিয়াসলি সম্পর্কটা খুব আনকমফোর্টেবল। জাতিসংঘ সাধারণ পরিষদের মূল পর্বে যোগ না দিয়ে সামিট অফ দ্য ফিউচার শীর্ষক একটি সাইডলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে একদিন আগেই ভারতে ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে মনে করছেন, জাতিসংঘের চেয়ে এই মুহূর্তে কোয়াডকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছে ভারত। এখানে আমরা আলোচিত হই বা না হই, এটি আমাদের অঞ্চল নিয়ে বৈঠক হচ্ছে। চীনকে নিয়ে, চীন আমাদের একটা বড় পার্টনার, তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের সাথে চীনের সম্পর্ক নানাভাবে এই কোয়াডের অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত। ফলে অবভিয়াসলি আমরা নজর রাখবো। আগামী বছর 2025 সালে কোয়াডের 5ম শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ত্যাগের একদিন পর এখানে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে নিউ ইয়র্কে 2 নেতার মধ্যে দেখা সাক্ষাৎ কিংবা বহুল প্রত্যাশিত বৈঠকটি হচ্ছে না। এদিকে কোয়াডে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় উঠবে জানার পর জাতিসংঘের বাইরে এই শীর্ষ সম্মেলনটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল কাসির। সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের যে কমিটি গঠন করা হয়েছিল 35 প্রত্যাশী শিক্ষার্থীরা, তারা আজকে তাদের যে কর্মসূচি ছিল মার্চ ফর 35, এই কর্মসূচি সকাল দুপুর 12টার দিকে তারা কর্মসূচি শুরু করেছে এবং সেই কর্মসূচি থেকে আজকে জাতীয় জাদুঘরের সামনে তারা কর্মসূচি শুরু করেছে এবং সেখানে কিছু বক্তব্য দেওয়ার পর তারা মিছিল সহকারে বাংলা মোটরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং বাংলা মোটর থেকে তাদের কর্মসূচি ছিল মার্চ ফর 35। শাহবাগ থেকে মিছিল নিয়ে বাংলা মোটর যাবে এবং বাংলা মোটর থেকে আবার ঘুরে শাহবাগ এসে তাদের মার্চ ফর 35 শেষ করবে। কিন্তু তারা যখনই মিছিলটি নিয়ে বের হয়, আমরা দেখেছি শাহবাগ থানার ঠিক উল্টা পাশে অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে মার্চ ফর 35।
পুলিশের বাধার মুখে পড়ে তারা কিন্তু পুলিশ যেখানে তাদেরকে বাধা দিয়েছে সেখানেই তারা বসে পড়েছেন এবং এখন পর্যন্ত তারা এখানে বসে আছেন, বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার করে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 জানা চাচ্ছেন এবং কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে বলছেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই একই দাবিতে শাহবাগে কিন্তু মহাসমাবেশ করেছিল চাকরিতে আবেদনরত বয়সসীমা 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। আজকে তাদের এই কর্মসূচি তারা যে এইমাত্র এখন যে খবরটা পেলাম যে তারা একটা প্রতিনিধি দল তারা গঠন করেছেন, 5 সদস্যের একটা প্রতিনিধি দল। তাদেরকে হয়তো সরকারের উচ্চ পর্যায়ে বা দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাতের একটা ব্যবস্থা চলছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন এই 35 প্রত্যাশীতে যারা সমন্বয়ক আছেন তাদের মধ্যে থেকে একজন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই লম্বা সময় ধরে এই আন্দোলনটা করে যাচ্ছে। তাদের ভাষ্য 12 বছর ধরে তারা এই আন্দোলনটা করছে এবং তাদের একটাই দাবি, তারা বলছেন তাদের দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিটা দ্রুত মেনে নেওয়ার জন্য দায়িত্বশীল যারা আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে তারা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে যে দ্রুত সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হোক। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে। ফ্ল্যাট কিনতে টাকা দেয়া নিয়ে দ্বন্দ্ব, এর জেরে রাজধানীর ওয়ারিতে ছুরিকাঘাতে প্রাণ যায় আপন 2 ভাইয়ের। পুলিশ বলছে প্রায় 1 মাস আগের এই ঘটনায় জড়িত অভিযোগে জমির মালিক ও তার 2 সহযোগীকে শুক্রবার গ্রেফতার করা হয়েছেন। আর প্রথমবার মামলা হবে আবাসন কোম্পানির বিরুদ্ধে। স্বপ্নের আবাসনের জন্য 14 লাখ টাকা জমা দিয়ে অপেক্ষা করতে হয় 10 বছর। এরপরও ফ্ল্যাট বুঝে না পেয়ে জমির মালিকের সঙ্গে তর্কে জড়ান 2 ভাই, পরে ছুরিকাঘাতে যায় প্রাণ। গত 14 আগস্টের এ ঘটনার পরদিন রাজধানীর ওয়ারিতে মামলা হলে তদন্তে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সাভারে অভিযান চালিয়ে গ্রেফতার করে জমির মালিকসহ 2 সহযোগীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং ছেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান, এই 3 জনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পুলিশ বলছে চুক্তি করে 10 বছরেও ক্লাসিক রিয়েল এস্টেট নামের কোম্পানি ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি ভুক্তভোগীদের। এর সঙ্গে জমির মালিকেরও যোগসূত্র আছে। এসব কারণে আবাসন কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করবে পুলিশ। ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক হলো রিমন, আরেক ব্যক্তি। ল্যান্ড ওনার এবং রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে চুক্তি ছিল, তো সেই চুক্তির প্রেক্ষাপটে রিয়েল এস্টেট কোম্পানি থেকেই আমাদের ডিসিজড যে আলামিন এই একটি ফ্ল্যাট বুকিং দেয়। এই ফ্ল্যাট বুকিং দিয়ে কেন্দ্র করেই কিন্তু পরবর্তী সিচুয়েশনগুলো তৈরি হয়। ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ভারতে পাচারের চেষ্টার সময় সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে 885 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। জেলার দোয়ারা বাজারে বাংলাবাজার সীমান্তের কাছে বিভিন্ন বাক্সে ভরে ইলিশ পাচারের চেষ্টা করা হচ্ছিল। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বাক্সগুলো জব্দ করে বিজিবি। এ সময় পালিয়ে যায় চোরাকারবারিরা। স্থানীয়রা জানান, দোয়ারা বাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ সহ নানা পণ্যের চালান নিয়মিত ভারতে যাচ্ছে। তবে অভিযানের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিনিয়ত তারা ধরতেছে মাছ, কিন্তু ধরতেছে শুনতেছি দেখতেছি, কিন্তু মাছ যে পরে যে কোথায় যায় এগুলো আমরা দেখতেছি না। তারাই ধরে মাল, তারাই অকশন করে, কিন্তু অকশন না করে তারা বিজিবি এই মালটা যদি খোলা বাজারে লিলাম ডাইকে তারা যদি এইভাবে 500 টাকা কেজি দিত, 600 টাকা কেজি দিত, আমাদের এলাকার মানুষ ইলিশ মাছ খাইতো। বাজারে গেলে দেখা যায় 2000 টাকা কেজি ইলিশ, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামনে দিয়ে ইলিশ চলে যাচ্ছে, কিন্তু আমরা বাজারে কিনতে পারতেছি না। এটার জন্য সমাধান চাই, যেন দেশীয় মানুষগুলো ইলিশটা পায়, অন্তত পক্ষে আমরা ইলিশ মাছটা যেন আমরা খেতে পারি। বিদেশিদের ইন্ধনে দেশের পোশাক শিল্পে অস্থিরতা চলছে বলে দাবি করেছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে একটি বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি বলেন, পোশাক শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়ার পেছনে BGMEA ও BKME এর মতো সংগঠনে ক্ষমতাসীন দলের আধিপত্যই দায়ী।
আগস্টের শেষ দিকে এসে হঠাৎ অস্থির হয়ে ওঠে দেশের তৈরি পোশাক শিল্প। প্রায় 3 সপ্তাহ ধরে কয়েক দফায় বৈঠক আর সরকারের কঠোর অবস্থানে কাজে ফেরেন শ্রমিকরা। তবে অসন্তোষ এখনো পুরোপুরি কাটেনি। সংখ্যায় কম হলেও নিরাপত্তা শঙ্কায় কিছু কারখানায় বন্ধ আছে উৎপাদন কার্যক্রম। ক্রেতাদের আস্থা আছে, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হচ্ছে। এরপরও কেন অস্থিরতা মুক্ত হচ্ছে না দেশের পোশাক শিল্প? এবার সেই উত্তরই দিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বিজেএমই বলেন, বিকেএমই বলেন, এই মালিক পক্ষ তারা কিন্তু প্রচণ্ড রকম সংগঠিত, তাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই। অধিকারের প্রশ্নে যে ভয়েসটা রেজ করা দরকার এবং প্রকৃতপক্ষেই তাদের অধিকারকে সারফেসে নিয়ে আসা দরকার, সেটি থেকে কি হচ্ছে যে বিচ্ছিন্নভাবে করছে এবং সেখানেও আবার কিছু এলিমেন্ট ঢুকে যাচ্ছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে FDC-তে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় শ্রম সচিব জানান, BGMEA ও BKMEA সহ শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই। বিপরীতে দলীয়করণ প্রকট হওয়ার কারণেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। বাংলাদেশের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখছে, তাদের উপরে ইট মেরে তাদের মেরে ফেলা হয়েছে। রক্তের চিত্রগুলোই আপনার মানে ওয়ার্ল্ড মিডিয়াতে বেশি বেশি প্রচার করা হবে এবং তাতে কি হবে যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করার একটা প্রচেষ্টা থাকবে। যেমন সামনে ক্রিসমাস আছে, উইন্টার আছে, এরপরে সামার, এগুলো কিন্তু অর্ডারগুলো এমন যে 7টা দিন দেরি হলে কিন্তু আপনার এই অর্ডারগুলো বাইরে চলে যায়। পোশাক খাতের শ্রম সন্তোষের মুখে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে বেছে নিচ্ছেন বাংলাদেশের বিকল্প, এমন শঙ্কার কথাও জানান সচিব। হয়ে যাবার পর আমরা দেখেছি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গতানুগতিক তৈরি পোশাকের বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে টিকে থাকার লড়াই। এমন প্রতিযোগিতার মধ্যেও বাজার দখলে খানিকটা ভালো অবস্থানে স্পোর্টসওয়্যার, জ্যাকেট, ব্লেজার, আন্ডারওয়্যার প্রস্তুতকারকরা। তবে ব্যয় সংকোচনের চাপে মোকাবিলায় উৎপাদনশীলতা বৃদ্ধিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এক্ষেত্রে বাজার বিশ্লেষণ ও বিনিয়োগ কাঠামো ঠিক করতে সরকারি বেসরকারি উদ্যোগে সমন্বিত গবেষণা সেল গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যখন গতানুগতিক পণ্য তৈরিতে ব্যস্ত প্রায় দেশের সব পোশাক কারখানা, তখন ঢাকার অদূরে ধামরাইয়ের এই কারখানায় শ্রমিকরা তৈরি করছেন উচ্চমূল্যের জ্যাকেট ও স্পোর্টসওয়্যার। জানালেন, বৈচিত্র্যময় পণ্য তৈরির কারণে প্রতিনিয়ত বাড়ছে তাদের কর্মদক্ষতা। বিভিন্ন ধরনের প্রোডাক্ট চলে আমাদের এই ফ্যাক্টরিতে, যে কারণে আমরা বিভিন্ন রকমের পোশাক তৈরির কাজ শিখতে পারি। এটা না শিখতে কষ্ট হয় না, আমাদের শিখিয়ে দেয় ট্রেনিং এর মাধ্যমে। এসব পোশাক তৈরিতে দিন দিন বাড়ছে উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদনশীলতা। অল্প ম্যান পাওয়ার দিয়ে অধিক সংখ্যক প্রোডাকশন করতে পারি এবং গুণগত মান ভালো থাকে। তবে উচ্চমূল্যের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের যোগান নগণ্য। BGMEA এর তথ্য বলছে, 2022-23 অর্থবছরে তৈরি পোশাক শিল্পের $4,699 কোটি রপ্তানি আয়ের মধ্যে $3,175 কোটি 83 লাখ যোগান দিয়েছে মাত্র 3 ধরনের পণ্য: ট্রাউজার, টি শার্ট ও নিটেড শার্ট আর সোয়েটার। সেখানে উচ্চমূল্যের শার্ট, ব্লাউজ, আন্ডারওয়্যার, জ্যাকেট, ব্লেজার ও স্পোর্টসওয়্যার, এই 4 ধরনের পোশাক থেকে এসেছে $1,071 কোটি 72 লাখ। অবশ্য বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে জ্যাকেট ব্লেজারের রপ্তানি আয়। এমন বাস্তবতার মধ্যে উন্নত ও বৈচিত্র্যময় পোশাক রপ্তানিকারকরা বলছেন, উৎপাদন প্রক্রিয়া কঠিন হলেও এসব পণ্যের বাজার ধরা তুলনামূলক সহজ। যখন আমার ইজি আইটেমগুলি ছিল, কিছু শার্ট ছিল, প্যান্ট ছিল, এগুলি দেখতাম যে বায়ার 1 বছর করে আরেক বছর অন্য ফ্যাক্টরিকে দিয়ে দেয়। কিন্তু যখন আমি ভ্যালু অ্যাডেড এবং কঠিন কাজগুলি করি, বায়ার আমাদের এখানে একটু লং টার্ম থাকে। আমরা যদি বেসিক কাজ করি তখন আমাদের প্রাইস হয়ে যায় খুব কম, তখন আমরা একদম মার্জিন রাখতে পারি না। এই উদ্যোক্তার বাজার বিশ্লেষণ, বছরে 5 থেকে 7% উৎপাদনশীলতা বাড়াতে না পারলে টিকবে না কোনো উদ্যোগী। এটাই আমাদের মূল মন্ত্র, যে আমাদের প্রতিনিয়ত ইনভেস্টমেন্টের মাধ্যমে, প্রতিনিয়ত শিক্ষার মাধ্যমে আমাদেরকে এফিশিয়েন্ট করে রাখতে হবে। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যের পণ্যের বাজার ধরতে কাটাতে হবে বাজার বিশ্লেষণের দুর্বলতা। এটার জন্য আমি মনে করি যে মার্কেট রিসার্চ যেটা দরকার সেটা বাংলাদেশে নেই বলে চলে। প্রোডাক্ট ওয়াইজ মার্কেটের যে রিসার্চ, সেই রিসার্চে আমাদের যে বড় ঘাটতি রয়েছে, তো সেটা পূরণ করার জন্য স্পেশালাইজড ইনস্টিটিউশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আশা করি যে এই আমাদের যে মার্কেট সার্চিং সেটা সহজ হবে। বৈচিত্র্যময় পণ্য তৈরিতে ব্যস্ত চীন বেশ কয়েক বছর আগেই বেরিয়ে এসেছে বেসিক আইটেম থেকে। ভিয়েতনামও এগিয়েছে অনেক দূর, বাংলাদেশও হাঁটছে সেই পথে, যদিও গতি অনেকটাই কম। খাত বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনশীল রুচির সঙ্গে ক্রেতা টানতে সরকারি বেসরকারি উদ্যোগে বাজার গবেষণা কেন্দ্র তৈরির পাশাপাশি শিল্প সম্প্রসারণে বিশেষ ফান্ড তৈরি এখন সময়ের দাবি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা।
নতুন করে আরও 3টি পোশাক কারখানা পেল পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি মার্কিন লিড সনদ। এখন বিশ্বসেরা 100টি কারখানার মধ্যে 61টি বাংলাদেশের। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে এসব অর্জনের কোনো সুফল পাওয়া যাবে না। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে যখন দুঃসময় পার করছে বাংলাদেশ, তখন আবারও দূষণমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে নিজেদের বিনিয়োগ বৃদ্ধির দৃঢ়তার কথা জানালো লাল সবুজের এই দেশ। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের হালনাগাদ তথ্য, চলতি মাসে 2টি প্লাটিনাম সহ আরও 3টি পোশাক কারখানা পেয়েছে লিড সনদ। এ নিয়ে বিশ্বসেরা প্রথম 24টির মধ্যে 22টি সহ 100টির মধ্যে 61টি দখলে এলো বাংলাদেশের। সবুজ পোশাক কারখানা স্থাপনে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে আছে 9টি, ভারতে 7টি, তাইওয়ান ও শ্রীলঙ্কায় 4টি করে এবং পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশ চীনে আছে মাত্র 3টি। পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নিরাপদ পৃথিবী গড়ার প্রতিশ্রুতির পাশাপাশি আগামী দিনের বাজার ধরার কৌশল হিসেবে সবুজ বিনিয়োগে ঝুঁকছেন তারা। এই ধরনের অর্জনগুলো আসলে শুধুমাত্র যে আপনি ইমেজের জন্য তা কিন্তু না, এনভায়রনমেন্টের প্রতি খেয়াল রাখতে হবে, কার্বন মুক্ত পৃথিবী করতে হবে। সুতরাং কার্বন মুক্ত প্রোডাকশন স্পেসের আসলে কোনো বিকল্প নেই। বায়ারদের রিকোয়ারমেন্ট থাকবে কিভাবে আপনি কার্বন মুক্ত কারখানা করবেন, প্রোডাক্টগুলো কিভাবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, ক্রেতারা পর্যন্ত এখন আসলে সেগুলো দেখেন। তবে শিগগিরই রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বেসরকারি খাতের এসব উদ্যোগের সুফল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটি দেখছি যে অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটার জন্য চেষ্টা করা হচ্ছে এবং ডেভেলপমেন্ট পার্টনার থেকে আরম্ভ করে সবাই এগিয়ে আসছে। এর পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই টেকসই হবে যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। কার্বন মুক্ত উন্নত বিশ্ব গড়ার যে প্রত্যয়ে জনমত গড়ে তুলছে ইউরোপ আমেরিকা, সেখানে বাংলাদেশের সবুজ বিনিয়োগের ব্র্যান্ডিংয়ে জোর দিতে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ের অবস্থা পরিদর্শনে গিয়ে রাঙামাটিতে কথা বলছেন উপদেষ্টারা, সেখানে সরাসরি যাচ্ছি সেখানে। এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো ভেদাভেদ না, কোনো সম্প্রীতির অভাব না, প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসছে যে আমরা সম্প্রীতি চাই। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম। সেই লক্ষ্যেই আমাদের বক্তব্য আসছে, সেই লক্ষ্যেই প্রত্যেকেরই অন্যকে যেন যে এগিয়ে যেতে চায়, কাজ করতে চায়, এবং আশা করি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসাবে বাংলাদেশে সারা বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে। এবং তাতে আপনাদেরও সহযোগিতা খুবই বেশি দরকার, কারণ আপনাদেরকে বলা হয় ফোর্থ স্টেট। আপনারা যত বেশি এগুলো লক্ষ্য রাখবেন, যত বেশি আগের থেকে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে, সেটা দিয়ে আপনারা আঁচ করতে পারবেন, প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সমাজকে আপনারা সতর্ক করতে পারবেন যে এখানে এই ধরনের একটা দুর্ঘটনা, একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তখন প্রশাসন বা সমাজ নিশ্চয়ই এগিয়ে আসবে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। মুদ্রা হচ্ছে যে এটা আইন শৃঙ্খলা শোনেন, স্যারে আমাদের যে মুদ্রা কথাগুলি সবই বলে দিছে। তা স্যারে একটা কথা বলে দিছে, এই যে যেই ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলার যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি
অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরও উন্নতি হয়, এই চেষ্টা আপনারা করবেন। আপনারা সব সময় আমাদের পাশে আছেন, ভবিষ্যতে আপনারা থাকবেন। আপনাদের এই সহযোগিতা আমি সব সময় কামনা করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আইন শৃঙ্খলা কারা নষ্ট করতে চায় এটা আপনি আমার চেয়ে আরো ভালো জানেন। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে। এই মুহূর্তে চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। রিমন, চেন্নাই টেস্ট যদি জিততে হয় বাংলাদেশের, তবে বিশ্ব রেকর্ড করতে হবে। যদি বলি যে 2003 সালে ওয়েস্ট ইন্ডিজ এবং যে অস্ট্রেলিয়ার টেস্ট হয়েছিল সেই টেস্টে 413 রান চেজ করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতে গিয়েছিল। আপাতত তেমনটা ভাবার কোনো সুযোগ নেই, তবে বাংলাদেশ দল চা বিরতির আগ পর্যন্ত মোটামুটি স্বস্তিতে, অর্থাৎ এবারের টেস্টের সবচাইতে ব্যাটিংয়ে স্বস্তির একটা সময় পার করেছে। অন্তত কোনো উইকেট হারানি, 50 ওভার একটা পার্টনারশিপ হয়ে গেছে বাংলাদেশের যে সাদমান এবং জাকিরের মধ্যে। বলছিলাম যে একটা বিশ্ব রেকর্ড করতে হবে, অর্থাৎ যে 515 রানের টার্গেট, বলাই বাহুল্য আসলে এখান থেকে ইতিবাচক ফল আসাটা অনেক বেশি কষ্টসাধ্য। এবং তবে এই মুহূর্তে যদি চেন্নাইয়ের আকাশের কথা বলি, হঠাৎ করে কিন্তু মেঘ দেখা দিয়েছে এবং আমরা যেমনটা বলছিলাম এর আগেও যে চেন্নাই কিন্তু আগামীকাল দুপুরবেলা বৃষ্টির একটা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এবং পরের দিন অর্থাৎ পরশুদিন সকালবেলাও কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ বাংলাদেশের যদি ব্যাটসম্যানরা আজও আর একটা সেশন রয়েছে, এই ওপেনিং পার্টনারশিপটা যদি সেই সেশনটা পার করে দিতে পারে, কে জানে, ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা, কত কিছুই তো এখানে হয়, কত কিছুই তো হওয়া সম্ভব। স্বপ্ন তো দেখাই যায়, অর্থাৎ মানুষ বাঁচে স্বপ্নে। তবে তেমনটা না ভাবলেও বাংলাদেশ দলের পরবর্তী যে টেস্ট রয়েছে সেই টেস্টের জন্য কিন্তু ব্যাটিংটা ঝালিয়ে নেওয়ারও দারুণ একটা সুযোগ রয়েছে। এবং প্রথম ইনিংসে বাংলাদেশ যেমন দেখেছিলাম মোটে 149 রান অল আউট হয়ে গিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ দল নিশ্চয়ই সেই ভুল থেকে এখানেও কিছু শিখবে। তবে তার আগে যদি ভারতের ব্যাটিংয়ের কথা বলি, এক কথায় দুর্দান্ত। এ পর্যন্ত তারা কিন্তু 4টা শতকের দেখা পেয়েছে এই টেস্টে এখন পর্যন্ত। অর্থাৎ দ্বিতীয় ইনিংসেও কিন্তু আমরা দেখেছি যে প্রথম ইনিংসে রবিচন্দ্র অশ্বিনের পর 3টা শতকের দেখা পেয়েছে। প্রথম ইনিংসে রবিচন্দ্র অশ্বিনের পর কিন্তু এই টেস্টে ঋষভ পন্থ এবং শুভমান গিল তারাও 3জন শতক তুলে নিয়েছেন। সব মিলিয়ে কিন্তু ভারতের ব্যাটিং প্র্যাকটিসটা দারুণ হয়েছে। তবে জাকির এবং সাদমান যেভাবে ব্যাটিং করেছেন, বিশেষ করে চা বিরতির আগ পর্যন্ত, ক্রেডিট কিন্তু তাদেরকে দিতেই হয়। উইকেটের যদি কথা বলি, এখন পর্যন্ত কিন্তু উইকেট পুরোপুরি ব্যাটসম্যানদের ফেভারে রয়েছে। এই টোটকাটাই কিন্তু বাংলাদেশের কাজে লাগাতে হবে। এবং বাংলাদেশ দলের জন্য যদি ইতিবাচক কোনো খবর বলি, সেটা কিন্তু এটাই। এখন দেখার বিষয় আসলে সেশনে কেমন ব্যাট করেন টাইগাররা। তো এই ছিল আমার কাছে ভারতের চেন্নাই থেকে সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ভারতের চেন্নাই থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধ, পরিদর্শনে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। ফিরিয়ে এনে গণহত্যার বিচারের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের সমালোচনা। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।